বিয়ের ১ মাস পরেই আমার বর এই দুনিয়া থেকে আমার জীবন থেকে চিরদিনের জন্য চলে গেল। আমার শাশুড়ি তার ছোট ছেলের সাথে আমার বিয়ে দিল, যে কিনা এখন শুধুমাত্র ১৫ বছর বয়সী। আমি ভেবেছিলাম আমার বিয়ে যার সাথে হলো সে তো বাচ্চা, কিন্তু আমার নাম অদিতি আর আমি ভীষণ সুন্দর ছিলাম। আমার জীবনের সব কিছুই ঠিকঠাক ছিল। আমার এমন মনে হতো যেন আমার জীবনে আর হয়তো কখনো কিছু খারাপ হবে না, কেননা আমি কখনো কোনো খারাপ কাজ করতাম না। কিন্তু আমাদের জীবন সম্পর্কে এরকম কথা ভাবা উচিত না, সেটাই হয় যেটা কপালে লেখা থাকে। আমার মা এই দুনিয়ার ছিল না, আমার একটা সৎ মা ছিল। আমার বাবা ঘরে বেশি মনোযোগ দিত না, এমনিতে তো আমি ঘরের সব কাজই করতাম, বাচ্চাদের টিউশন পড়াতাম। এজন্যই সবাই আমাকে বলতো যে তোমার মা কখনো তোমার বিয়ে হতে দেবে না। প্রথমত সে একটা চাকরি পেয়ে গেছে, তার উপরে ৫,০০০ টাকা করে। তুমি রোজগার করো, কিন্তু বাড়িতে বাবার কথাই চলত। বাবা যেটা বলতো সেটাই হতো। আর এই জন্যই বোধ হয় ব্যাপারটা বদলে গিয়েছিল। আমি ৫,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত খুব আরাম করে কামিয়ে নিতাম, যেটা কিনা আমি আমার মাকে দিয়ে দিতাম। কিন্তু তাও একদিন আমাকে আমার মা বলল, তোমার জন্য সম্বন্ধ দেখেছি। আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি ভাবলাম হয়তো ইয়ার্কি করছে, কিন্তু সে আমাকে এটা বলেনি যে তোমার জন্য সম্মানিত, যেখানে ঠিক হয়েছে তারা তোমায় দেখতে আসছে। সে বলেছিল যে তোমার জন্য সম্মত দেখা হয়ে গেছে, কথাও পাকা হয়ে গেছে, তুমি বিয়ের জন্য প্রস্তুত হও। ১ মাসের মধ্যে তোমার বিয়ে হয়ে যাবে। আমি অবাক ছিলাম, কিন্তু ভিতরে ভিতরে খুশিও ছিলাম, কেননা আমার জীবনের একটা নতুন মোড় আসতে চলেছে। আমি তো হৃদয় থেকে এই কথাটা বের করে দিয়েছিলাম যে আমার বিয়ে হবে, কেননা আমি ভাবতাম আমার মা কখনো আমার বিয়ে করাবে না, কিন্তু এখন এই সমস্ত কিছুই হচ্ছিল। এজন্য আমি ভীষণ খুশি ছিলাম, আর আমি হাসতে হাসতে বিয়ের প্রস্তুতিতে জুটে গেলাম। বিয়ের রাতে অনেক কিছু অদ্ভুত ঘটল। আমি তোমার বরকে দেখলাম না। আমাদের দুজনকে একসাথে বসানো হলো, কিন্তু আমি নিচের দিকে তাকিয়েছিলাম। নববধূর মধ্যে এত সাহস কোথা থেকে হবে যে সে মাথা তোলে আর ঘাড় ঘুরিয়ে নিজের বরকে এক ঝলক দেখতে পায়? এজন্য আমিও দেখিনি। এরপর যখন আমি ঘরে বসেছিলাম, তখন আমি আমার বরকে দেখলাম। আমি জানতে পারলাম যে সে কতটা সুন্দর আর একজন ভালো মানুষ ছিল। সে প্রথম দিনেই আমাকে অনেক সম্মান দিয়েছিল, আমার সাথে হাসি মজা করেছিল, আমাকে একটা উপহার দিয়েছিল। তার বাড়িতে শুধু তার মা আর একটা ছোট ভাই ছিল। সে আমায় বলেছিল যে আমার ছোট ভাই আমার সন্তানের মতোই, তার বয়স যদিও ১৫, কিন্তু আমার জন্য সে তো তার থেকেও ছোট। কেননা যখন ২ বছরে ছিল সে, তখন বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেল, আর সে বাবার জন্য ভীষণ উদাস থাকত। এই জন্য বাবার জায়গা আমি নিলাম। আমি রোজ রাতে তাকে বুকের সাথে জড়িয়ে ঘুম পাড়াতেন। তখন থেকে সে আমার জন্য এমন যেন সে আমার নিজের সন্তান। আমার দেওরের নাম প্রতীক। আমার বর বলল, তুমি সব সময় ওর খেয়াল রেখো। আমি বললাম, ঠিক আছে, তুমি চিন্তা করো না। সে আমার জন্য আমার ছোট ভাইয়ের মতোই। বিয়ের ভালোই কাটলো, এমন মনে হচ্ছিল যেন জীবনটা খুব ভালোভাবেই কাটবে। কিন্তু যখন সকাল হল, শাশুড়ি কিছু অদ্ভুত জিজ্ঞাসা করল, আর আমার ঘরে চলে এলো। বিছানার চাদর এদিক ওদিক করে দেখতে লাগল। আমি বুঝতে পেরেছিলাম সে কি খুঁজছে। তারপর আমাকে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগল। আমি তাকে বলে দিলাম, আর তারপরে সে নিশ্চিন্ত হলো। আমার এত লজ্জা লাগছিল, আমি লজ্জায় ঘেমে গিয়েছিলাম। আমি ভাবতে লাগলাম, মহিলারা এরকম আচরণ কেন করে? তার নিজের তো কোনো মেয়ে ছিল না। যদি তার নিজের মেয়ের সাথে এই সমস্ত কিছু হতো, তাহলে তার কেমন লাগতো? আমি বিশ্বাস করতাম যে এটা অনুষ্ঠান নয়, এটা সোজাসুজি মহিলাদের চরিত্রের উপর সন্দেহ করা, যে বিয়ের আগে আর কারো সাথে তার সম্পর্ক ছিল কি না, আর বিয়ের আগে অন্য কারো সাথে সে শুয়ে আসেনি তো। তারপর আমি আমার দেওর সাথে কিছুক্ষণ বসে গেলাম। আমার শাশুড়ি বলল যে তুমি এবার তৈরি হয়ে নাও, রোজ তোমাকে দেখতে আত্মীয় স্বজন আসবে। বিয়ে যেহেতু এত ধুমধাম করে হয়েছে, যখন কি না এত পয়সা ছিল না, কিন্তু আস্তে আস্তে করে সমস্ত লোক তোমাকে দেখতে আসবে, আর তোমার মুখ দেখে তারা যা কিছু পয়সা দেবে সেগুলো আমাকে দিও। আমি বললাম, ঠিক আছে। আমার শাশুড়ি বংশ পরম্পরা চালিয়ে যাওয়ার মতোই শাশুড়ি ছিল, কিন্তু দেওর ভালো ছিল। প্রথমে আমার সাথে হাসি মজা করতে লাগলো, তারপর সে অদ্ভুত ধরনের কথা বলতে শুরু করল। আমাকে জিজ্ঞাসা করল, তুমি আর দাদা কি করছিলে? আমি বললাম, আমরা কথা বলছিলাম। সে বলল, তোমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিল, তোমাদের ঘরের লাইট বন্ধ হয়ে গেছিল। আমি দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। আমি বুঝলাম ও আমাদের ঘরের বাইরে বসেছিল, ও আমাদের কথা শোনেনি তো। আমি ভীষণ লজ্জায় পড়ে গেলাম, কিন্তু শেখা বলতে লাগল, এমন করে বলতে লাগল যেন সে কিছু জানে না। এই জন্য আমি আর বেশি কথা বাড়ালাম না। সে বলতে লাগল, তুমি কোথায় ঘুমাও দাদা, কোথায় শোই? আমি কিছু বুঝতে পারছি না যে একে আমি কি জবাব দেব। তারপর জিজ্ঞেস করতে লাগল,
তোমরা দুজনে একসাথে সহ আমি ভীষণ লজ্জা পেলাম। সন্ধ্যাবেলায় আমি আমার বরকে এই কথাটা যখন বললাম যে সে এভাবে আমাকে প্রশ্ন করেছিল, অদ্ভুত কথা, এত ছোট বাচ্চার মাথায় এত প্রশ্ন, আমার বর বলল, আমি তোমাকে বলেছিলাম তো তার খেয়াল রাখতে হবে তোমায়, তুমি প্রথম দিনেই তার অভিযোগ আমাকে শোনাচ্ছ। আমি বললাম, আমি অভিযোগ শোনাচ্ছি না, কিন্তু আজকালকার বাচ্চাদের মাথায় এই ধরনের প্রশ্ন আসা উচিত না। আমার বর বলল, সে তোমাকে এমন কিছু প্রশ্ন তো করেনি, ওই সমস্ত ভেবে প্রশ্ন করেনি। এই বয়সে এই ধরনের জিজ্ঞাসা মনের মধ্যে মানুষ জিজ্ঞাসা করতে পারে। আর আমার ভাই ভীষণ নিরীহ, তার খেয়াল রাখতে বলেছি, আমি তার দুর্বলতা বা ভুলগুলো খুঁজে খুঁজে বের করতে বলিনি। সে বেচারা তোমার আগে পিছনে ঘুরতে থাকে বৌদি বৌদি করে, তার মুখ কখনো হাফায় না। আর তুমি এক যে ওর জন্য এই ধরনের চিন্তা ভাবনা রাখো। আমি তো অবাক হয়ে গেলাম যে আমার বরের কি হয়েছিল। সে সত্যিই নিজের ভাইয়ের ব্যাপারে অনেক বেশি নরম আর আবেগপ্রবণ ছিল। এই কথাটা বুঝতে আমার বেশি দেরি হয়নি যে আমার বরকে খুশি রাখতে হলে তার সামনে তার ভাইয়ের বিষয়ে খারাপ কথা বলা চলবে না, না হলে তার খারাপ লাগতে পারে। এরপরে আমি এরকম কিছুই বলতাম না। আমাদের বিয়ে হয়েছে মাত্র 1 সপ্তাহ হলো। আমার বর সোজাসাপটা মানুষ ছিল না। সে আমার সঙ্গ দারুণভাবে উপভোগ করত। সে আমাকে ছাড়তেই চাইত না। একদিন তো সকালবেলায় আমার শাশুড়ি আমাকে ডেকে ডেকে হয়রান, কিন্তু আমার বর তার কাছ থেকে আমাকে উঠতে দিচ্ছিল না। সে বলছিল, আমার সাথে ভালো ভালো কথা বলো, আমার চোখের দিকে তাকাও। তুমি কি কখনো সিনেমা দেখেননি, যেমন সিনেমার হিরো হিরোইন একে অপরের সাথে বসে কথা বলে, তেমন তুমি আমার কাছে বসে কথা বলো। আমি বললাম, তোমার মা আমায় ডাকছে, হয়তো কোনো কাজ আছে, কেননা 10টা গেছে, সকালে 4 বা 5টা তো বাজেনি। কিন্তু আমার বর আমার সাথে কথা বলতে থাকছিল। আর তারপর সেটাই হলো, আমার শাশুড়ি আমাকে বকা দিল। আমি এই সব লোকেদের বুঝতে পারছিলাম না, এটা একটু অদ্ভুত ছিল। আমার শাশুড়ি বলে দিল, তুমি তো আসতে আমার ছেলেকে নিজের আঙুল জড়িয়ে নিলে, তুমি ছাড়া তো সে আর কিছু দেখতে পায় না। আমি বললাম, এরকম কোনো ব্যাপার না। এবার সে যদি নিজে থেকে আমার পেছনে পেছনে ঘুরে, তাহলে আমি কি করতে পারি? কিন্তু আমার বর আমাকে বলেছিল আমার মায়ের সব সময় খেয়াল রাখবে, তাকে খুশি রাখবে। এজন্য আমি পুরো ঘরের কাজ ভালোভাবে করতাম, কখনো কিছু বলতাম না, কোনো জবাবও দিতাম না। আর যদি জবাব দিতাম, অন্যভাবে দিতাম, যাতে সে রাগ না করে। আমার বিয়ে হয়েছে এখনো 1 মাসও হয়নি, যখন আমি একটা বাজে খবর পেলাম যে আমার বর এই দুনিয়া থেকে চলে গেছে। এরপর আমরা অনেক বেশি সমস্যার মধ্যে পড়ে গেলাম, আর ভাবতে লাগলাম এটা মিথ্যে খবর। কিন্তু যখন লাশ বাড়িতে আসলো, তখন তো আমাদের হুঁশ উড়ে গেল। আমার শাশুড়ি, দেওর আর আমি খুব বাজেভাবে চিৎকার করতে লাগলাম, কান্না করতে লাগলাম। আমরা প্রার্থনা করেছিলাম যে এই খবরটা যেন মিথ্যা হয়, কিন্তু আমার বর এই দুনিয়া থেকে সত্যিই চলে গিয়েছিল। এই দুঃখটা আমার জন্য অনেক বড় শক ছিল। আমার মা বাবা বলছিল, বাড়িতে থাকো, এরপরে আমরা তোমাকে গিয়ে নিয়ে আসব। আমি কাঁদলাম আর যন্ত্রণায় ছটফট করতাম। আর আমার শাশুড়ি আমায় বলতো, তুই এসেছিস ওই জন্য আমার ছেলেকে খেয়ে নিয়েছিস, তুই অপয়া, এই ঘরের সম্পদ চলে গেল, আমার ছেলে চলে গেল, সবকিছু বরবাদ হয়ে গেল, সবকিছু শেষ হয়ে গেল, তুই কেন এসব করলি? এই 4 মাসে আমি শুধু টিটকারি শুনতে শুনতে কাটিয়ে দিলাম। কিন্তু তারপরে সময় শেষ হয়ে গেল, তখন আমি এটা ভেবেই চিন্তা ঝেড়ে ফেললাম যে এবার আমি আমার কাছের মানুষদের কাছে চলে যাব। এমনিতেও এবার আমার জীবনে খুশি থাকার জন্য আর কি বা ছিল? নিজের মাও তো ছিল না, ছিল সৎমা। যখন আমার বাবা, আমার সৎমা আমাকে ফেরত নিতে আসলো, তখন শাশুড়ি এমন একটা কথা বলল যেটা শুনে সবাই অবাক হয়ে গেল। আমার শাশুড়ি বলল, আমি একে ফেরত পাঠাতে পারব না, এ আমার ছেলের বিধবা। আমার বাবা বলল, আপনার ছেলে তো এই দুনিয়াতেই রইল না, তাহলে এখানে কি করবে? কিন্তু আমার শাশুড়ি বলতে লাগল, ওর জন্যই তো আমার ছেলে মারা গেছে, আর এবারও এখান থেকে চলে যাবে। আমার বাড়িতে রোজগার করার কেউ নেই, একা আমার ছোট ছেলে আছে যে স্কুলে পড়ে, তাহলে কি আমরা না খেয়ে মারা যাবে? আমার ছেলের জায়গায় রোজগার করবে আর আমাদের খরচা চালাবে। আমার বাবা বল যে এটা ভীষণ বাজে একটা কথা, এরকম হওয়া উচিত না। তখন শাশুড়ি জোর জবরদস্তি করতে লাগল, আর আমার বাবা ও শাশুড়ি মা ঝগড়া লেগে গেল, অনেক তর্ক হল, কখনো কথা এদিন গেল তো কখনো ওদিক। যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, স্বাভাবিকভাবে আমি ফেরত যেতে চাইছিলাম, আমার ওই বাড়িতে দম বন্ধ হয়ে যেত। কিন্তু আমার শাশুড়ি বলছিল যে এখান থেকে যাবে না। আমার শাশুড়ি নিজে কিছু আত্মীয় স্বজনকেও ডেকেছিল, যারা খুব বাজেভাবে ঝগড়া করার জন্য তৈরি ছিল। অদ্ভুত ধরনের কথা হচ্ছিল। তারপর সিদ্ধান্ত এরকম বেরোল যে আমার দ্বিতীয়বার বিয়ে করিয়ে দেওয়া হবে, তখন আমি এই বাড়িতে থাকতে পারব। কিন্তু এই বাড়িতে তো একটাই ছেলে ছিল, তার সাথে আমার বিয়ে করানোর কথা হলো। সবাই বলল, ছোট তো কি হয়েছে, এই মেয়েটারই বা 30 বছর কোথায় হয়েছে? আর এইভাবে আমি বাড়িতে থেকে গেলাম।
এই বাড়িতে তারপর আমি বড় হয়ে গেলাম, আমি কিন্তু এই সমস্ত কিছু চাইছিলাম না, কিন্তু আমার শাশুড়ি আমার বাবাকে রাজি করিয়ে নিল। আমার সত্ত্বা বল, ভালো কথা, আমরা যদি একে নিজের ঘরে নিয়ে যাই আমাদের কি লাভ হবে? দ্বিতীয়বার তার বিয়ে হবে না, কোথাও থেকে দ্বিতীয়বার সমন খুঁজব একজন বিধবার জন্য। সম্বন্ধ কি এত সহজ? আজকাল তো কুমারী মেয়েদেরই সম্বন্ধ পাওয়া যায় না। এজন্য একে এখানে থাকতে দেওয়া হোক, না হলে সমাজের লোকেরাও কথা শোনাবে একটা মেয়ে যে আমার সভা হতে চলেছে। এই অফারকে নাকচ করার বদলে এখানে ওকে নিয়ে আসা আমাদের ঘরের জন্য ঠিক হবে না। আমাদের ঘরেও তাকে বিধবা বলা হবে। আমার মা অদ্ভুত কথা বলতে লাগল বাবাকে রাজি করানোর জন্য, আর তারা আমাকে ওখানেই ছেড়ে চলে গেল। কিছুদিন পরে আমার বিয়ে আমার ছোট ভাইয়ের সাথে করিয়ে দেওয়া হলো, যাকে আমার বর নিজের ছেলে বলতো আর যাকে আমি বাচ্চাই ভাবতাম। আমি আমার বরের মৃত্যুতে এত টাকা দিইনি যতটা এই বিয়ের কথা শুনে কেঁদেছিলাম আর চিৎকার করেছিলাম, কিন্তু কেউ আমার কথা শুনল না। আর আমার বিয়ে করিয়ে দেওয়া হলো। আমার বিয়ের সময় আমার শাশুড়ি আমার মাথা জোর জবরদস্তি ধরে আমাকে হ্যাঁ বলে দিয়েছিল। তারপরে আমি জেদ করলাম, আমি আমার দেওর সাথে ঘরে যেতে চাই না। কিন্তু আমার শাশুড়ি আমার পেছনে পড়ে গেল। সে বলল, আজকে ফুলশয্যা, আর তুই যদি ওই ঘরে না যাস তাহলে আবার কিছু হয়ে যাবে। আর তুমি কি আমার দ্বিতীয় ছেলেকেও মারতে চাও? কিন্তু তাও আমি গেলাম না। পরের দিন আমার শাশুড়ি আমাকে বলল, তোমাকে চাকরি করতে হবে। সে পাড়ায় অনেকগুলো বাচ্চাকে জড়ো করল, আর এবার আমি রোজ 20 থেকে 30 বাচ্চাকে পড়াতে লাগলাম। আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল, আমি ভীষণ ক্লান্ত হয়ে যেতাম। এছাড়া আমি ঘরের কাজ করতাম। এক সপ্তাহ এভাবেই কেটে গেল। আমি আমার দেওরের ঘরে যেতে ঘাবড়ে যেতাম, যেতে চাইতাম না। আমার মনে হতো সে তো বাচ্চা, আমার সাথে তার সম্বন্ধ করিয়ে দেওয়া হলো। ব্যাস, সে নিজের ঘরে থাকুক আর আমি আমার ঘরে থাকি। তার ঘরে গিয়ে আমি কি বা করতাম? কিন্তু আমার শাশুড়ি আমার পিছনে পড়ে গেল। কিছুদিন তো এভাবেই কেটে গেল। একদিন আমি অবাক হই ছিলাম, আমার দেওর সে নিজেই এরকম বলছিল যে আমার বুকে আমার করে পাঠাও। কিন্তু আমি জানতাম যে সে একটা বাচ্চা, সেই সমস্ত বিষয় কিছুই জানে না, সেজন্যই সেরকম বলছে। তার অদ্ভুত লাগার পরিবর্তে সেই জন্যই খুশি হয়েছিল। একে তো তার বিয়ে হয়েছিল, তাও এত তাড়াতাড়ি, তার জন্যই সমস্ত কিছু নতুন ছিল। আমি তো অবাক, তার মাথার মধ্যে এই ধরনের কথা প্রথম দিন থেকেই ছিল। আমি বুঝে গিয়েছিলাম যে তার এই ধরনের জিনিসের শখ ছিল, কিন্তু সেটা জানতো না যে স্ত্রী কি হয়। আর আমার জীবন তো বরবাদ হয়ে গেল, আমার জীবনে আর কিছুই বেঁচে ছিল না। আমি একদিন ঠিক করে নিলাম আমি বাড়ি থেকে পালিয়ে যাব। আর এটা এমন কিছু কঠিন কাজ ছিল না। এই জন্য আমি ঠিক করে নিলাম যে আমাকে কি করতে হবে। আমি আমার শাশুড়ি ঘুমানোর পর ঘর থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করলাম আর আরাম করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। রাস্তা পর্যন্ত পৌঁছলাম, কিন্তু আমাকে আমার দেওর আটকেছিল, কেননা সে এখন আমার স্বামী। সে বলল, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, আমি আমার বাড়ি যাচ্ছি। আমি মিথ্যা বলেছিলাম। সে বলল, তুমি মাঝরাতে এভাবে যেতে পারো না। যদি তুমি যেতে চাও আমি কালকে তোমাকে নিয়ে যাব। আমি বললাম, তুমি বুঝতে পারছো না কেন আমি এখানে থাকতে চাই না। সে বলল, চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। তুমি যা বলবে আমি তাই করব, তোমার কোনো সমস্যা হবে না, আমি তোমার খেয়াল রাখব। আমি ওই ঘর থেকে পালাতে চাইছিলাম না, কারণ পালিয়ে কোথায় যাব? একবার যদি পালিয়ে যেতাম তাহলে আমার উপর তো দাগ লেগে যেত। এই ঘর থেকে পালিয়ে গেছে। আমি একজন সম্মানীয় মা বাপের মেয়ে ছিলাম। আমি পুরো জীবন সম্মানের সাথে কাটিয়েছি। মানলাম বাবা এবার আমাকে নিয়ে অনেক বিরক্ত হয়েছে, কিন্তু আমি আমার মায়ের নাম কি করে বদনাম করতে পারি? আমি আবার কাঁদতে লাগলাম আর নিজের বরের সাথে বাড়ি চলে এলাম। আমি এরকম বর চাইনি, আমার ইচ্ছে করতো না যে তাকে আমি আমার বর বলি। সকালবেলা এই খবরটা আমার শাশুড়ির কাছে গেল, কিন্তু আমার দেওর সব কিছু সামলে নীল, না হলে আমি আবার বকা খেতাম, আর আমি এমনটা চাইছিলাম না। তারপরে আমার শাশুড়ির বসে বসে না জানি কি হলো, হঠাৎ করে চেঁচাতে শুরু করল। সে বলল, আজ তো তুমি আমার ছেলের ঘরে অবশ্যই যাবে। তুমি তামাশা বানিয়ে রেখে দিয়েছ, আর এইভাবে ঘরের মধ্যে উন্নতি হবে? তুমি তার বড় বড় একসাথে থাকবে নাকি আলাদা আলাদা থাকবে? এই ব্যাপারটা একদম ভালো না। শাশুড়ি আবার আমায় জোর দিয়ে বসতে বলল, আমাকে বু সাজিয়ে ঘরের মধ্যে পাঠিয়ে দিল। এক মুহূর্ত আমি ভাবলাম ভিতরে গিয়ে ঘরে তালা লাগিয়ে দিই, কিন্তু এমনটা করতে পারলাম না, কেননা আমার শাশুড়ি প্রথমেই দরজা খুলে দিল। কিছুক্ষণ পরে আমার দেওঘরে আসলো। আমি বললাম, এ তো বাচ্চা মেয়েকে ভয় দেখিয়ে ধমক দিয়ে ঘুম পাড়িয়ে দেব। আমার চিন্তায় থাকার কোনো প্রয়োজন নেই। আমার শাশুড়িও খুশি আর আমিও খুশি, আর কেউ জানতেও পারবে না যে ঘরের ভিতর কি হয়েছে। কিন্তু আমি অবাক হতে লাগলাম।
এই কথাটা আমার মাথায় আগে আসেনি কেন। সে আমাকে বলল, তুমি অনেক মিষ্টি। আমি বললাম, ঠিক আছে, তুমি এবার ঘুমিয়ে পড়ো। আর আমি মেকআপ তুলতে শুরু করলাম। সে বলল, তোমাকে ভীষণ ভাল লাগছে। আমি বললাম, আমি ভালো বা খারাপ এতে তোমার কোনো মতলব নেই। চুপ করে শুয়ে পড়ো। আমি তাকে শেষবার বললাম, কিন্তু বউয়ের মতো নয়, বরং তার মায়ের মতো করে তাকে বুকে ঘুমিয়ে পড়তে বললাম। কিন্তু সে আমাকে অদ্ভুত নজরে দেখতে লাগল, যেরকম ভাবে আমাকে কেউ দেখেনি। আমি বললাম, আমার মুখ দেখছো কেন? চুপচাপ ঘুমিয়ে যাও। আমি এখনও তার উপর রোয়াব জমানোর চেষ্টা করছিলাম, যখন কিনা আমাকে একটু ভয়ও লাগছিল। কিছুক্ষণ পর সে আমার হাত ধরে নিল, আমার মুখে থাপ্পড় মেরে দিল। আমি অবাক হয়ে গেলাম। সে বলল, তোমার কোনো শিক্ষা নেই যে নিজের বরের সাথে কিভাবে কথা বলতে হয়? আমার উপর তুমি চিৎকার করছো, মুখ্য মহিলা। আমি বললাম, তুমি সবে মাত্র জন্ম নিয়েছ আর বর হওয়ার জন্য কান্নাকাটি করছো, তুমি আমার বর নও। সে বলল, আমার তোমাকে প্রথম দিন থেকেই পছন্দ ছিল। তুমি জানো তোমাকে পাবার জন্য আমি কি কি করেছি? নিজের বাবার মতো দাদাকে খুন করেছি, কেননা আমি তোমাকে পেতে চাইতাম। এটা শুনে আমার হৃদয় কেঁপে উঠল। সে নিজের দাদাকে নিজে মেরেছে। সে বলল, আমি আমার দাদার মোটর সাইকেলের হ্যান্ডেল খুলে দিয়েছিলাম, যার জন্য সে একটু এগিয়ে গিয়ে তার হ্যান্ডেলে উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছিল। তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সবাই এই ভেবেছে সেটা একটা দুর্ঘটনা, সে দুনিয়া থেকে চলে গেল, যখন কি না এটা একটা প্ল্যান ছিল। আমি অবাক হয়ে গেলাম যে সে আমার বরকে খুন করেছে, আর এখন আমার বর হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে, যে কোনো নিরীহ বাচ্চা নয়। এটা একটা শয়তান যে নিজের দাদাকে মেরেছে, আর এর দাদা যে কে এত ভালোবাসত সেকে নিজের সন্তান ভাবত। এই যুক্তি এতটা খারাপ হয়ে গেল, আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। আমি ওখান থেকে চলে যেতে চাইছিলাম, চিৎকার করছিলাম, কিন্তু যখন থেকে আমি জানতে পেরেছি যে আমার বরের মৃত্যু স্বাভাবিক নয়, বরং তার খুন হয়েছে, তখন আমি 1 সপ্তাহ পর্যন্ত অজ্ঞান হয়েছিলাম। সবাইকে সবকিছু বললাম, চিৎকার করে করে, কেউ আমার কোনো কথাই মানল না। সবাই বলল, এরকমটা হতেই পারে না, সে তার ভাইকে কখনো মারতে পারে না। তুমি মিথ্যা বলছো, কারণ তুমি ওকে বিয়ে করতে চাইছিলেন না। আমার কাছে একটাই রাস্তা ছিল, আমি আত্মহত্যা করে নিচ্ছিলাম, কিন্তু কেউ আমাকে মরতেও দিল না। আজও আমি এভাবে নিজের জীবন কাটাচ্ছি। আমি বুঝতে পারছি না আমি কি করব। এরপর ভগবান আমাকে একটা মেয়ে দিলেন। আমি এটা ভেবে উদাস ছিলাম যে আমার ভাগ্যই খারাপ, আমার মেয়ের কপাল খারাপ, কিন্তু আমার কপাল একটা খারাপ ছিল না, কেননা আমাদের সাথে সেটাই হলো যেটা সে নিজের দাদার সাথে করেছিল। তার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেল, আর সেই দুর্ঘটনা থেকে চলে গেল। এটা আমার শাশুড়ির সহ্য হলো না, আর সেও মরে গেল। তারপরে পুরো ঘরটা আমার হয়ে গেল। এবার আমি আমার মেয়ের সাথে থাকি, বাচ্চাদের টিউশন পড়াই, আমার জীবন এভাবেই কাটতে লাগল। আমি কখনো ভাবিনি আমার সাথে এত কিছু হয়ে যাবে, কিন্তু তা ও এত কিছু হয়ে গেল। আমি আমার বরকে ভীষণ মনে করি, তার কথা আমার ভীষণ মনে পড়ে। আর যদি সে